সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন জেনারেল ওয়াকার। মুক্তিযোদ্ধাদের দেখানো পথে বলিয়ান থাকার প্রত্যয়। গুম মামলায় শেখ হাসিনা এবং ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। জেডাই খান পান্নাকে স্টেট ডিফেন্স নিয়োগ। নির্বাচনী ভাগবাটোয়ারায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, অভিযোগ এনসিপির। ভুটানের সাথে সম্পর্ক উন্নয়নের আগ্রহ, প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ। ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, দ্রুত সংস্কার করা হবে আবাসিক হলগুলো, চলে যাচ্ছে শিক্ষার্থীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সব সময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতির গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনের পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেকট্রিক সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট ৬৪ সেনা সদস্যকে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির এক বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টার দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। নির্বাচনকে কেন্দ্র করে দেশের সভা সমাবেশ বাড়বে, সেই সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে পারে। তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। ভূমিকম্প সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে বিল্ডিং কোড মানতে হবে, তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। বলেন, জলাশয় ভরাট করায় ঢাকায় তেমন খোলা জায়গা নেই, এ ব্যাপারে রাজুককে সজাগ থাকতে হবে। ভূমিকম্পে সতর্কতার জন্য আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে ৩টা-৪টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সিসিএএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে একথা জানিয়েছেন বাংলাদেশ সফররত সংস্থাটির মহাসচিব শার্লি বোচয়। তবে
ইসি নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এমন আশা তার। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন কমনওয়েলথ প্রতিনিধিরা। প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগেরও প্রশংসা করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান ইসি সচিব। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। প্রবাসী অবজারভার্স যারা আছেন বিদেশ থেকে আসবেন তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি এবং আসবেন, এবং আমরা আশা করি যে আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, 2008 সালে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা কৃষি সম্পত্তি 5.2 একর দেখিয়েছেন, তবে দুদকের অনুসন্ধানে মিলেছে 29 একর। দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি। সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই, তবে নানা সীমাবদ্ধতা আছে। নির্বাচন বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থী যে দলেরই হোক সৎ লোককে নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেশি বিদেশি আয়ের হিসেব দিতে হয়। 2008 সালে নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ। গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 3 ও 7 ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল 1 রবিবার এই দিন ঠিক করেন। একই সাথে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেডাই খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সকালে গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে বিশেষ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের ছবি দিয়ে আদালত অবমাননাকর বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2টি মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিনই 3 মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সহিংসতার দিকে যাচ্ছে না, তারেক রহমান সহনশীল রাজনীতি করছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি কোনো সহিংস রাজনীতি করতে চায় না। বিএনপিকে নিয়ে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী রাজনীতি করতে হবে। বিএনপির 31 দফার বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন জনগণ জানতে চায় বিএনপি তাদের জন্য কি করবে, কিভাবে বাস্তবায়ন করবে। তাই নেতাকর্মীদেরকে তারেক রহমানের বিশাল কর্মযজ্ঞ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন আমির খসরু। বাংলাদেশের সংস্কারের বিষয়ে যত আলোচনা আছে, যে মৌলিক আলোচনা, সবকিছু কিন্তু 31 দফার মধ্যে আছে। এটাকে আমরা এখন এক্সপান্ড করে আসলে প্রত্যেক সেক্টর ওয়াইজ আমরা কি কি করতে পারবো এই বিষয়টা তুলে ধরা দরকার। যারা যেদিকে যাদের এক্সপার্টিজ আছে, যাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট, তাদেরকে বোধহয় ফোকাস থাকা, ওই জায়গাতে ফোকাস থাকা ভালো। দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে, তবে এনসিপি এর বাইরে থাকবে উল্লেখ করে আদর্শের ভিত্তিতে যে কোনো জোট বা আলোচনায় আগ্রহী বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন প্রতীকের প্রকৃত ডিজাইন না দেয়ায় প্রচারণায় মাঠে নামতে পারছে না বলে অভিযোগ করে দলটি। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে।
রবিবার রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 1084 জনকে মনোনয়ন ফর্ম দিয়েছে দলটি। তবে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত করা হবে প্রার্থীর তালিকা। অভিযোগ করেন শাপলাকলির প্রকৃত ডিজাইন এখনো দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি, ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি। অভিযোগ করেন রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারায় পরিণত করছে। যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শেষে স্বচ্ছতার মধ্য দিয়েই নির্বাচন করে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন দলটির নেতারা। এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এনসিপির নেতারা নিজের স্বার্থ রক্ষা করে দুদেশের সম্পর্ক আরও গভীর কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেন। গণঅভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দুদেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে প্রশাসন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। নিরাপত্তার স্বার্থে হল বন্ধের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছে শিক্ষার্থীরা। তবে যে সকল শিক্ষার্থীরা ঢাকার বাইরে যাবেন তারাই বের হচ্ছেন সকাল থেকে। হল বন্ধের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নতি ঘটাবে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলি রাব্বি। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? জি বিধিবিল্লাহ, ধন্যবাদ। আপনি জানেন যে পরপর 2 দিন রাজধানী সহ সারা দেশের যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে কিন্তু আসলে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় কিন্তু আসলে সেই আতঙ্ক কিন্তু আসলে শিক্ষাঙ্গনেও পড়ছে, যার ফলে কিন্তু আসলে গতকাল সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ আগামী 15 দিন, আজ থেকে আগামী 15 দিন যে হল সহ যে ক্লাস বন্ধ হওয়ার যে সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্ত কিন্তু আসলে শিক্ষার্থীরা ইতিবাচক বলছে। আমি যদি আমার ঠিক পেছন সাইডটা দেখাই, আসলে সকাল থেকে কিন্তু আসলে যে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, এই হল থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা বের হচ্ছে এবং তারা কিন্তু আসলে তাদের নিজ নিজ বাড়ি, অর্থাৎ যে এলাকায় আছে বা গ্রাম আছে, সেখানে কিন্তু আসলে তারা রওনা দিচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছে তাদের আসলে কিছু ভোগান্তি হচ্ছে, যেহেতু গতকাল রাত্রেই সিদ্ধান্ত আসছে, যার ফলে কিন্তু তাদের মধ্যে একটু প্রস্তুতি, যে বাসায় যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি, টিকিট কাটা, এই ধরনের প্রস্তুতির কিন্তু একটু ঘাটতি ছিল, যার জন্য শিক্ষার্থীরা বলছে যে এই সিদ্ধান্ত যদি একটু আগে জানানো হতো তাহলে শিক্ষার্থীদের আসলে রওনা হওয়ার জন্য ভালো হতো। এই একটা বিষয়। পাশাপাশি আপনি জানেন যে এই যে হল বন্ধের সময় কিন্তু আসলে যে হলগুলোতে আসলে যে হলগুলোতে 60 এবং 70 বছর দীর্ঘ সময়ের যে হলগুলো আছে, এই হলগুলো কিন্তু আসলে সংস্কারের যে
দাবি কিন্তু আসলে শিক্ষার্থীরা বহু বছর ধরেই চলে আসছে। এখন কিন্তু আসলে এই দাবি আবার নতুন করে উঠছে যে আসলে তাদের জন্য যে পুনরায় নতুন হল, এই হল কিন্তু আসলে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আসলে দাবি তুলছে তারা। পাশাপাশি আপনি জানেন যে শিক্ষার্থীরা কিন্তু আসলে ভূমিকম্প নিয়ে এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে এখন পর্যন্ত আছে এবং তারা বলছে যে এই আতঙ্ক আসলে যত দ্রুত আসলে কেটে যাবে তারপরেই আসলে শিক্ষাঙ্গনে যেন স্বস্তি ফিরে আসে, যার ফলে কিন্তু তারা আসলে আসতে পারবে। পাশাপাশি আরেকটা বিষয় যে আপনি জানেন যে হল যে সংস্কার, এই বেশ কিছু হল আছে যেগুলো আসলে অনেক পুরান হল, যেগুলো আসলে সংস্কার করলেও কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে কি অবস্থায় হবে, আসলে থাকার অনুপযোগী আছে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। তো শিক্ষার্থীরা বলছে তাদের নতুন করে যেন হলের যে আবাসন সংকট, সেই সংকট যেন আসলে অন্তর্বর্তী সরকার আসলে আমলে নিয়ে তাদের জন্য হল তৈরি করে, এই দাবি কিন্তু তারা বলছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে সর্বশেষ অবস্থা। মিথিলা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সিলেট কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাজের সন্ধানে শনিবার রাতে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। রাতে সীমান্তে তার লাশ পড়ে থাকতে দেখে এবং পুলিশে খবর দেওয়া হয়। রবিবার ভোর 4টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত জামাল উদ্দিন কানাইঘাট কান্দোলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল। আন্তর্জাতিক জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30-তে সর্বসম্মতিক্রমে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবেলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থ সহায়তা বাড়ানো হবে। তবে চুক্তিতে জীবাশ্ম জ্বালানি নিয়ে সরাসরি কোনো কিছু বলা হয়নি। COP30-তে এবারের সম্মেলনে টানা 12 ঘন্টার নিবিড় দর কষাকষির পর শনিবার বর্ধিত সময় চুক্তির ঘোষণা আসে। চুক্তিতে 194টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল সম্মত হয়েছে। ব্রাজিলের আশা, এই চুক্তির ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব হবে। কিন্তু এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রতিনিধি না পাঠানোর কারণে ব্রাজিলের এই আশাবাদ নিয়ে সংশয় রয়েছে, কেননা বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ভুক্তভোগী 80টিরও বেশি দেশ ও অঞ্চল জ্বালানি তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা দিয়েছিল। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই দাবির পক্ষে থাকলেও সৌদি আরব ও রাশিয়া এই দাবির বিরোধিতা করে। শেষ মুহূর্তে এটা নিয়ে অচলাবস্থা তৈরি হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন জেনারেল ওয়াকার। মুক্তিযোদ্ধাদের দেখানো পথে বলিয়ান থাকার প্রত্যয়। গুম মামলায় শেখ হাসিনা এবং 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। জেরাই খান পান্নাকে স্টেট ডিফেন্স নিয়োগ। নির্বাচনী ভাগবাটোয়ারায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, অভিযোগ এনসিপির ভুটানের সাথে সম্পর্ক উন্নয়নের আগ্রহ। প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ। ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ ঘোষণা, দ্রুত সংস্কার করা হবে আবাসিক হলগুলো, চলে যাচ্ছে শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।